সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। আমি মুজাহিদুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা ইউরোপ এবং ইউরোপের বাইরে থেকে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন, আমরা আশা করছি বরাবরের মতো আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এই কোভিড-19 ক্রাইসিস টাইমের মধ্যে সুন্দরভাবে দিনাতিপাত করছেন। পাশাপাশি আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রোগ্রামের যেই এজেন্ডা থাকে, সাধারণত প্রোগ্রাম কর্মসূচি থাকে, আপনাদের অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন, ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনারা সবাই জানেন যে 30শে জুন যে ব্রেক্সিটের যে এক্সট্রা যে টাইম ছিল ইউ ন্যাশনালদের জন্য, সে এক্সট্রা টাইমও এক্সপায়ার হয়ে গিয়েছে। তারপরও আরও কোনো সুযোগ সুবিধা আছে কি না, আমাদের বিশাল একটা কমিউনিটি এখন ইউরোপ থেকে যারা এখানে আছেন মাইগ্রেন্ট, তাদের জন্য আমরা কথা বলবো। পাশাপাশি কথা বলবো অ্যাসাইলাম নিয়ে, সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, এবং আমাদের ইম্পর্ট্যান্ট যে কেস আপনারা অনেকেই জানেন, জামরানু কেস, সেই কেসের কিছু আপডেট নিয়ে আমরা কথা বলবো। আর পাশাপাশি আমরা আশা করছি বাংলাদেশে লকডাউন চলছে, লকডাউনের মধ্যে শাটডাউন, লকডাউন, আসলে পিপল কনফিউজড, এবং কনফিউশনের মধ্যেই আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে বাংলাদেশে, তাদের জন্য আসলে এই শঙ্কিত। সামনে ঈদ আসছে, এইসব মিলেই আমরা আশার বাণী নিয়েই আমাদের আজকে প্রোগ্রাম শুরু করছি। এই প্রোগ্রামে বরাবরের মতো আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছেন, আপনাদেরকে আইন পরামর্শ দিয়ে সহায়তা করছেন, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি একাধারে একজন সলিসিটর বা ব্যারিস্টার, যিনি জে.কে সলিসিটর প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। আমাদের গেস্ট আমাদের সাথে এখনই জয়েন করবেন। রেজা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? এই তো রেজা ভাই, আমরা ভালো আছি। একটা কথা তো বলা হয় নাই, সেটা হচ্ছে যে আগামীকালকে তো আমাদের ইউরো 2020 দীর্ঘ 55 ইয়ার্স পরে ইংল্যান্ড প্রথমবারের মতো কোন একটা উঠলো। হ্যাঁ, এই বিষয়ে আপনার মধ্যে তো কোনো কিছু মনে হয় এখন আমি দেখছি না, বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে। অবশ্যই আমি মানে ইংল্যান্ড যে এত মানে 66 এর কিছু মেমোরিও আমি জানি না কতটুকু আছে। 66 এর মেমোরি কি থাকার কথা, তখন তো আমি দুনিয়াতে বসে নাই। বাট এনিওয়ে, কথা হচ্ছে যে তখন মানে যেটা হচ্ছে যে আমি কিন্তু খেলাটা আমি সেমিফাইনালটা দেখেছিলাম, ইংল্যান্ড এবং ডেনমার্কের খেলাটা আমি দেখেছিলাম, এবং পেনাল্টি নিয়ে অনেক কথা বলেছে। বাট ইংল্যান্ড ওভারঅল ভালোই খেলেছে এবং অনেকদিন পর ইংল্যান্ডকে আমি একটা ভালো খেলা দেখলাম, তার ভালো খেললো। তো দেখা যাক তারা চূড়ান্ত বিজয় তারা নিতে পারে কিনা, এবং 6.5 কোটি জনতা এদেশে তারা মানে অধীর আগ্রহে অপেক্ষা করবে। কালকে আমি আসলে আজকে রাতেই বার্মিংহামে থাকবো। কালকে আমার বার্মিংহামে অনেকগুলি কেস থাকবে। তো দেখা যাক, আমি তবু চেষ্টা করব, বিগ স্ক্রিনে না হলেও স্মল স্ক্রিনে তো দেখবই, ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয় না হয়। আশা করি ইংল্যান্ড হয়তো তারা উদ্ধার করতে পারবে, একটা বড় উদ্ধার তো একটা বড় একটা টুর্নামেন্টে জেতার স্বাদ তারা নেবে। কারণ 66-এ ওয়ার্ল্ড কাপ জয়ের পরে তারা তো আর তেমন কোনো বড় টুর্নামেন্টে তারা জয় করতে পারেনি। প্রতি বছরই ওয়ার্ল্ড কাপের সময় ইংল্যান্ড একটা ফেভারিট থাকে। ইংল্যান্ড দেখা যায় অনেক সময় সেকেন্ড রাউন্ডেও যেতে পারে না। তো যাই হোক আর কি, আশা করি ইংল্যান্ড খুব ভালো খেলবে, এবং এত মানুষের আশা তারা যাতে ধূলিসাৎ না হয়। We wish for best of luck for England team, like everyone says is coming home. আমরা বলতে পারি ইটস অলরেডি অ্যাট হোম এনিওয়ে, যেহেতু ওয়েম্বলিতে খেলা হচ্ছে, কামিং হোমের কোনো সুযোগ নাই, অলরেডি আমাদের ইংল্যান্ডে আছে, আমরা এটা মেনটেন করব। হ্যাঁ, অনেক বেশি, কারণ স্থানীয় যে সাপোর্ট, আগে বললাম 6.5 কোটি মানুষ এই 11 জন প্লেয়ারকে সাপোর্ট দেবে। আমি রাজাবে প্ল্যান করেছিলাম যে একটু স্টেডিয়ামে খেলা দেখব, কিন্তু টিকেটের যে দাম 5,000 পর্যন্ত, এখন মোর দ্যান 5,000 তারা আস্ক করতেছে। এই জন্য আসলে আর পকেট না, টিকিট এখানে গিয়ে দেখা সম্ভব নয়। আর তাছাড়া অনেক সময় টেলিভিশনে খেলা দেখলে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলাগুলো দেখা যায়, সেটা কিন্তু মাঠে বসে দেখা যায়। অবশ্য মাঠে বসে খেলা আমি সবসময় আমরা কি খেলা দেখি, বাট আমার মাঠে গিয়ে বসা যেটা আমেজ, এটা আনন্দ, সেটা আলাদা একটা মজা। যাই হোক আর কি। হ্যাঁ, একটু যাচ্ছি, এই ফাঁকে আমরা একটা কল নিয়ে নেই, কলার ওয়েট করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। এই অনুষ্ঠানে আপনারা সবসময় দেখেন আপনাদের
প্রিয় ব্যক্তিত্ব আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আমাদের আজকের দর্শক যে আছেন আমাদের সাথে লাইনে। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছে। আপনাদের দুজনকে ভাইয়া অনেক আপনি কি ধন্যবাদ। ইংল্যান্ডের সমর্থক নাকি ইতালি? অবশ্যই আমাদের ইংল্যান্ডের সাপোর্টার, আমরা Thank এখানে you. যেতে থাকি। জি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। জি জি ধন্যবাদ। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আমি দেশে ভিজিট ভিসা এসেছিলাম। জি ওভারস্টার হওয়ার পরে আমি প্রায় 4 বছর পরে ব্রিটিশ সিটিজেন বিয়ে করে আমি 10 ইয়ার্স রুটে ভিসা পেয়েছিলাম। জি জি তো আমার দুটো এক্সটেনশন হয়ে যায়। দুটো এক্সটেনশন হওয়ার পরে তার 1 বছর পরে আমার ওয়াইফ মারা যায়। জি তো ওয়াইফ মারা যাওয়ার আগে আমার ফ্যামিলির সমস্যা হয়েছিল ওয়াইফের সাথে। অ্যাকচুয়ালি ওয়াইফের সাথে বলতে ওয়াইফের ফ্যামিলির থেকে আমাকে সমস্যা করা হয়েছিল যাতে আমাদের সম্পর্কটা না টিকে। জি তো আমার যখন সেকেন্ড এক্সটেনশন অ্যাপ্লিকেশনের সময় আসে, ঠিক ওই মুহূর্তে আমার ওয়াইফের ফ্যামিলি আমাকে ওয়াইফের থেকে আলাদা করে দেয়। তো যার কারণে আমার সেকেন্ড এক্সটেনশন রিফিউজ হয়েছিল, ওর সাইন নিতে পারিনি এবং ওর তরফ থেকে কাগজপত্র না পাওয়ার কারণে। জি কিন্তু আমি আপিল রাইট পেয়েছিলাম। আপিল রাইটে আমি উইন করি, এটা প্রুভ করতে পেরেছিলাম যে আমাদের দুজনের সম্পর্ক ঠিক আছে। জি আমার শ্বশুর বাড়ির লোকজন না আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য আমাকে সেকেন্ড এক্সটেনশনে হেল্প করেনি। তো সেকেন্ড এক্সটেনশন যখন আমি উইন করি, ভিসা পাই, তার ঠিক 1 বছর পরে গত 3 মাস আগে আমার ওয়াইফ অসুস্থজনিত কারণে মারা যায়। জি ওই সময়টা আমি ওর সাথে ছিলাম না। আর আমরা দীর্ঘ 1 বছর ধরে আলাদা বসবাস করছিলাম, কিন্তু আমি আমার ওয়াইফ আমরা লুকিয়ে দেখা করতাম ওর এক বান্ধবীর বাসায়। আমি তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতাম এবং আমাদের যাবতীয় সবকিছু যোগাযোগ ছিল, কিন্তু কোনো প্রুফ নাই। কারণ ওর বাসায় ওর ফোন নম্বর ওর সবকিছু চেঞ্জ করে ফেলেছিল, আমাকে পুরো ব্লক করে দিয়েছিল। ভাইয়া সরি, আপনারা লুকিয়ে দেখা করতেন, তখন কি আপনার কোনো ছবি বা ভিডিও বা কোনো কিছু এরকম কিছু নাই? এটা রাখতে পারিনি, কারণ ওর এক বান্ধবীর বাসায় খুব সীমিত সময়ের জন্য আমাকে যেতে হতো। জি স্পেশালি যেতে হতো টাকা পয়সা হেল্পের কারণে। এছাড়া ওর বান্ধবীও আমাকে সেই তেমন সুযোগ দেয়নি দেখা করার, কারণ তার শ্বশুর বাড়ি থেকে একটা থ্রেট ছিল কেউ যাতে তাকে হেল্প না করে। জি জি তো 3 মাস আগে আমার ওয়াইফ মারা গিয়েছে। ইভেন আমি ওর ফিনারেলে পর্যন্ত অ্যাটেন্ড করতে পারিনি তার ফ্যামিলির কারণে। তো এই অবস্থায় আমি গত 3 সপ্তাহ আগে ব্রিড পার্টনার রুটে আইএল এর জন্য অ্যাপ্লাই করেছি। কোন পার্টনার রুটে ভাইয়া? ব্রিড পার্টনার রুটে। ব্রিড পার্টনার হিসেবে, হ্যাঁ জি ব্রিড। জি আমার বায়োমেট্রিক হয়েছে গত বুধবার। তো এখন আমি যে সব কাগজপত্র সাবমিট করেছি, আমার রেজা ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে আমার আগে অনেক ডকুমেন্ট ছিল, আমি সেগুলো সব সাবমিট করেছি এবং আমার কিছু বন্ধু বান্ধব থেকে স্টেটমেন্ট নিয়েছি, লেটার, যারা আমাদেরকে চিনে, আমাদের সম্পর্ক সম্পর্কে জানে, তারা সম্পূর্ণ চিঠিতে লিখে আমাকে চিঠি দিয়েছে, আমি সেটাও সাবমিট করেছি। জি ভাই, এখন আপনার তাহলে প্রশ্নটা আমার হচ্ছে যে প্রশ্ন আপনার হচ্ছে উনি সম্ভাবনা জানতে কি বা চাচ্ছেন কতটুকু, আপনার, এইটাই তো। দেখুন ভাই এটা বলা খুব জি, কঠিন। আমার জি জি আইএলটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা এবং কতদিন লাগতে পারে। হ্যাঁ, যেটা হতে পারে যে হোম অফিস হয়তো আপনার কাছে আরো ডকুমেন্ট চেয়ে পাঠাতে পারে, এবং সেই ডকুমেন্ট যদি আপনি দিতে পারেন তারপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার কি অবস্থা বা কী ধরনের সিচুয়েশন আপনার হবে। তো আপনাকে ওয়েট করতে হবে, এবং এটা হোম অফিস অনেক সময় আপনি কোয়ালিফাই না করলেও আপনাকে তারা আউটসাইড দ্য রুল কম্প্যাশনেট বা কম্পেলিং গ্রাউন্ডস তারা কিন্তু দিতে পারে। এবং আবার অনেক ক্ষেত্রেও আমি জানি যে যেখানে তারা কিন্তু দেয়নি। আমি এমন একটা কেস নিয়ে ডিল করেছিলাম যেখানে ওয়াইফ কিন্তু ক্যান্সারে মারা যায়, তারপরেও কিন্তু যে কোনো কারণেই তারা দেয়নি, কারণ তারা মনে করেছিল যে ওই সময় তাদের বিয়েটা ঠিক সাবসিস্টিং ছিল না। তো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে বিয়েটা ওই সময় সাবসিস্টিং ছিল, এবং সেটার ওটা চলার সময়, বিয়েটা চলাকালীন সময়ে আপনার স্ত্রী গত হয়েছে। তো এইটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় একটা প্রুফ। তো যেহেতু আপনি বললেন কোনো ডকুমেন্টারি এভিডেন্স আপনাদের নাই,
এবং আপনি খালি বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু নিয়ে যাচ্ছেন, তো আপনি দেখেন যে এটার পরে ভিত্তি করে, তো আমার কেন জানি মনে হচ্ছে হোম অফিস আপনার কাছে হয়তো চিঠি লিখে আরও হয়তো ডকুমেন্ট চাইতে পারে। আচ্ছা, তো আমার এমনি পুরাতন ডকুমেন্ট দিয়েছিলাম, যেমন আমাদের জয়েন্ট নেমের লেটার, বিভিন্ন বিলের লেটার, এনএচএস লেটার। জি না কিন্তু ভাইয়া, last সবচেয়ে এক বড় বছরে প্রমাণ আমার- হচ্ছে, আমি ওর তরফ থেকে কিছু দিতে পারিনি। হ্যাঁ সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার কোহাবিট একসাথে থাকছিলেন কিনা সেটা। না, সেটা তো গত এক্সটেনশনের সময় আমাকে কোর্ট জানে যে আমরা একসাথে ছিলাম না। জি, তো সেটাও তারা একটা ইস্যু বানাতে পারে, বলতে পারে যে তোমার বিয়েটা তো আগেই মানে তোমরা তো সেপারেট থাকলে, তো দেখা যাক। আমরা আশা করি আপনি ভালো একটা ফলাফল পাবেন, কিন্তু এখানে আমার মনে হচ্ছে হোম অফিস যদি তাদের ডিসক্রিপশনটা ইউজ না করে তবে হয়তো সমস্যা হতে পারে। তো আমরা আপনার মঙ্গলই কামনা করি ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। কলার করা আমরা ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজা ভাইয়ের মতো উই সেম যে অবশ্যই আপনার কেসটা সাকসেসফুল হয়ে আসবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাই, ভালো আছি, থ্যাংক ইউ আপনারা সুন্দর একটা প্রোগ্রাম করার লাগে। জি। আপনারা ভালো আছেন? জি জি আমরা আছি, বলে আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আরো ভালো থাকবো যদি কালকে ইংল্যান্ড জিতে। জি 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 থ্যাংক ইউ আপনি প্রশ্নটা করুন ভাইয়া। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ভাইয়া, আমি 2 বছরের উপর হয়ে গেছে, আমি একটা ফার্দার সাবমিশন করেছিলাম। জি জি তো তারা কোনো রেজাল্ট দেয় না। আমার 2 বাচ্চা আছে, ওইটা দিয়েও ফার্দার সাবমিশন করছিলাম। জি তো গত নভেম্বরে আমার বড় বাচ্চার বয়স 7 বছর হওয়ার পরে তাদেরকে বলছিলাম আমি যে আমার বাচ্চার 7 বছর হয়ে গেছে, জি ওটা অ্যাড করার জন্য। তো তারা 3 সপ্তাহ পরে আমাকে বলছে নতুন এভিডেন্স দেওয়ার জন্য। আমি স্কুল থেকে কাগজপত্র, এরপরে ডক্টর থেকে যাবতীয় এভিডেন্স আমি সবকিছু দিয়ে দিছি নভেম্বরে। জি তো এর ভিতরে আমি না সাপোর্টও পাই, আছি স্টিল, কাজের রাইট পাই, সবকিছু আমি দিয়ে দিছি। তো গতকালকে তারা আমাকে আবার ইমেল দিছে যে আমি যে বাচ্চাদের সাথে একই অ্যাড্রেসে আছি, বা বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করে কিনা, স্কুল থেকে লেটার দেওয়ার জন্য, বা আমরা সেম অ্যাড্রেসে যে আমার 2 বাচ্চা আছে সেম অ্যাড্রেস তাদের চিঠিপত্র দেওয়ার জন্য। তো এবং আমার ওয়াইফের এবং আমার স্টেটমেন্ট, উইটনেস স্টেটমেন্ট দেওয়ার জন্য। তো এটা কি হতে পারে ভাই? ভাই আমার তো মনে হচ্ছে আপনাদের একটা পজিটিভ দিকেই এটা যাচ্ছে, এবং আমরা আজকে কিন্তু 7 বছরের নিয়ে আমরা কিছু আপডেটও দেবো আর কি। তো আমার তো মনে হচ্ছে যে তারা হয়তো আপনাকে 10 বছর রুটে ভিসাটা দিয়ে দেবে। আর আপনি যেটা বললেন, আমরা জানি যে হোম অফিসের ফার্দার সাবমিশন ইউনিট কিন্তু অনেক বিজি আছে এবং ব্যাকলগ আছে, এবং তারা কিন্তু বন্ধ ছিল, এবং সেই কারণে তারা কাউকে অনেক দিন ধরে তারা কাউকে ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, আর ফার্দার সাবমিশন করতে হচ্ছে বাই পোস্ট অথবা বাই ইমেল। তো এই জন্য আপনার 2 বছর দেরি হওয়াটা আমি মনে করি না যে খুব একটা মারাত্মক ব্যাপার, বা 2 বছর দেরি হয়ে যাচ্ছে এই জন্য আপনার অ্যাপ্লিকেশনটা আপনার পক্ষে যাবে না। আপনি যে সমস্ত কথা আমাদেরকে বললেন সেখান থেকে মনে হচ্ছে যে ওরা আপনার পক্ষেই একটা ডিসিশন দেবে। তো বাকিটা আল্লাহ ভরসা, আপনার এখানে এখন আপাতত টেনশন করার কোনো কারণ নেই। আমার বড় বাচ্চার বয়স নিয়ারলি 9 বছর হয়ে গেছে। জি, বড় বাচ্চা যদি এদেশে জন্ম হয়ে থাকে তবে বড় বাচ্চার জন্য কিন্তু আপনি ব্রিটিশ মানে সিটিজেন হিসাবে রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি আরেক বছর পরে, 10 বছর হলে। যে আমার বাচ্চার 2 বাচ্চার জন্য এদেশে। জি জি তা ইনশাআল্লাহ পালা কিছু তো আশা করা যাচ্ছে না? জি, আমি তো খারাপ কিছু পাচ্ছি না, আমি ভালো কিছুরই একটা গন্ধ পাচ্ছি ইনশাআল্লাহ। ওকে ভাই, থ্যাংক ইউ। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মুভ করছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আমরা কলারটা ড্রপ করেছি। রাজা ভাই, আমরা
আমাদের আসলে আলোচনায় শুরু করতে পারি নাই, বাট আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমরা আবার শুরু করবো যাবে। প্রিয় কলার, আপনারা দেখছিলেন অ্যান্টিবি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান। আমরা আর অন্য কোনো কথা বলছি না, সরাসরি চলে আছে আমাদের আজকের মেইন আলোচনায়। রাজা ভাই, আমরা দুই একটা ইম্পর্টেন্ট আপডেট দিই, তারপর আমরা আমাদের দর্শকদের অনেকগুলি কিন্তু আপডেট আসছে আজকে আমাদের। যেটা আমরা জানি যে পার্লামেন্টারি ইমিগ্রেশনের যে বিলটা আছে সেটা নিয়ে অল্প কিছু বলবো, এবং পরবর্তীকালে আমরা দেখব বিল নিয়ে কী ধরনের আলোচনা হচ্ছে সেটা নিয়েও হয়তো আমরা কথা বলবো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন বিলে এদেশে ইল্লিগালি আসলে এটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাই যে কেউ যদি ইল্লিগালি এন্টার করে, তাকে ধরলে তাকে বড় জোর যে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয় বা ডিটেন করে পরে তাকে বেল হিসেবে ট্রিট করা হয় না। হ্যাঁ, তাদেরকে যে প্রিজনে নিয়ে যাবে, একজন টোরি এমপি বলেছেন পার্থক্য হচ্ছে এই, আগে তুমি আসলে হোটেলে যেতে, এখন তুমি সরাসরি জেলখানায় যাবে। এটাই তারা বলছে। অন্য কোনো দেশে কি আছে আমাদের যে ডেভেলপড? ইউরোপের মনে হয় অন্য কোনো দেশে নাই, ইউরোপের কোনো দেশে নাই। আমরা জানি যে অবশ্যই এশিয়ার এবং মিডল ইস্ট দেশগুলিতে অবৈধভাবে এন্টার করলে তুমি জেলে যেতে পারো। ইন্ডিয়াতেও একই অবস্থা, বাংলাদেশেও তো একই অবস্থা, অবৈধভাবে ঢুকলে। কিন্তু এটা ব্রিটেনে ছিল না, তো ব্রিটেনে এখন এটা আসছে। তো সেক্ষেত্রে এটা কি কোনো কনভেনশন যে রাইটসটা আছে সেটাতেই কতটুকু কমপ্লাই করছে? না, এখানে কনভেনশন তুমি তারা তো বলছে যে ইলিগালি এন্টার করাটা ইজ অ্যান অফেন্স। তারা বলছে যে অ্যারাইভিং অ্যান্ড এন্টারিং, এটা তারা একটা পার্থক্য করেছে। কারণ তুমি যদি ইলিগালি আসো দেন ইউ ডোন্ট এন্টার। অ্যারাইভিং তো মিন্স হচ্ছে আপনি কোনো পোর্টে দিয়ে কোনো ওদের ওইটাই, ওখানে যদি তুমি মানে ইফ ইউ ডোন্ট গো থ্রু, ইফ ইউ ডোন্ট গো থ্রু কাস্টমস ইমিগ্রেশন, তাহলে তুমি কিন্তু ইলিগালি এন্টার করলে। এবং তারা বিশেষ করে যারা বোটে করে আসছে এদেরকে কিন্তু টার্গেট করেছে। এবং দেখো, আমি একটু বলি, কালকে আমার একটা বেল অ্যাপ্লিকেশন ছিল যেটা জাজ সাহেব কিছুতেই দিল না, অথচ সে কিন্তু সব দিক দিয়ে বেলের জন্য কোয়ালিফাই করে। পাকিস্তানি। এবং তাকে কিন্তু বলা মানে হোম অফিস স্বীকার করছে যে তার সে অ্যাসাইলাম ক্লেম করেছে, পুরো প্রসেস এক্সস্ট হতে বেশ কয়েক মাস লাগবে। এরপরও মানে এই যেখানে কোনো সার্টেনটি নাই যে কতদিনের মধ্যে পাঠাবে, এরপরও বেলটা রিফিউজ হওয়া একটা বিরাট কারণ। এবং ওয়ান অফ দ্য রিজন যে জাস্ট এটাকে রিফিউজ করে সেটা হলো এই যে তুমি ইউকেতে নৌকায় চড়ে তুমি এসেছো, ইউকের ইমিগ্রেশন লকে তুমি থোড়াই কেয়ার কি করেছো, অতএব তোমাকে বিশ্বাস করা যায় না। কিন্তু সে ইলিগালি ঢুকেছে বলেই তো সে এখন ডিটেনশন সেন্টারে আছে। তো তার মানে বলতে চাচ্ছি যে আইনটা করার আগেই কিভাবে অলরেডি ইমপ্লিমেন্টেশনে একটা মানে জাজদের উপরে এটা কিভাবে একটা প্রভাব পড়া শুরু করেছে। তো যেটা বললাম যেটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে। এবং এরপরে আমরা তো জানি যে আমরা বারবার করে বলেছি যে যদি তুমি ইউরোপ থেকে আসো তবে তোমার কিন্তু ওই যে অ্যাসাইলামের রাইটটা থাকছে না, তোমার অ্যাসাইলামটা আর অ্যাডমিট হবে না। অ্যাসাইলাম যখন তোমার অ্যাডমিট হচ্ছে না, তাহলে তাদেরকে কোন রুটে আমরা ট্রিট করব? একদিকে তো সে হচ্ছে অফেন্স করে ফেলছে। সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে কি, তারা বলতে চাচ্ছে যে এদেরকে তারা একটা সেফ থার্ড কান্ট্রিতে পাঠাবে। এখন পর্যন্ত এই দেশের সাথে কোনো দেশের কোনো চুক্তি হয়নি যে কোন দেশে পাঠাবে। তো যেটা আমাদের কাছে মনে হচ্ছে এদেরকে কিন্তু যে নেপিয়ার ব্যারাকের যেভাবে রাখা হয়েছিল, তুমি যেমন এটা নিয়ে আমরা কিন্তু এর আগে একটা অনুষ্ঠানেই বলেছিলাম যেটা কিন্তু হাইকোর্ট বলেছে যেটা এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এবং তুমি হয়তো জেনে খুশি হবে যে আমাদেরকে লিগাল এড এজেন্সি বলেছে যে তোমরা চাইলে আমরা তোমাদেরকে নেপিয়ার ব্যারাকের অনেক কেস দিতে পারি, ওদের লিগাল অ্যাডভাইস দরকার। তা আমরা মোটামুটি হয়তো খুব শিগগিরই, নেপিয়ারে এটা একটা ব্যারাক যেখানে লোকেশনটা ঠিক করে বলতে পারবো না, এখান থেকে অনেক দূরে, হ্যাঁ। তো এদেরকে তারা বলেছে যে এখন তারা তাদেরকে রিলিজ করে দেবে। কিন্তু হোম অফিসের প্ল্যান হচ্ছে যে আমরা মাঝখানে শুনেছি যে হাই সিতে এরকম একটা ওদের একটা প্ল্যান ছিল, প্ল্যান আছে, এবং এখনো তারা দ্বীপে এবং অন্য দেশে তারা প্রিজন বা ডিটেনশন সেন্টার করার তাদের প্ল্যান আছে, পরিকল্পনা আছে। তো এখন তারা মনে করছে যে তুমি যদি ঢোকো, জেল আসলেই তুমি যদি জেলে ঢোকো, তো এতে হয়তো অনেক লোক আসতে পারবে না, হয়তো আসতে চাইবে না, যে আসলেই আমি জেলে চলে যাব। তো যেটা মনে করা হচ্ছে যে তারা হয়তো এই সমস্ত অ্যাসাইলাম সিকারদেরকে তারা কোনো ক্যাম্পে রাখবে। এবং যেটা হবে, তাদেরকে যেহেতু কোনো ভিসা দেওয়া হবে না,
তারা খুবই ডিমোরালাইজড হয়ে যাবে। এইভাবে তারা একটা প্ল্যান অনেকের আশাটা রিডিউস হবে প্রাইমারিলি তারা ভাবছে। আর তারা কি করেছে, এই যে বিভিন্নভাবে যে সহায়তা করা অ্যাসাইলাম সিকারদেরকে, এটাও একটা অপরাধ ছিল। এখন এটা শাস্তি তারা বাড়িয়ে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে যাবজ্জীবন পর্যন্ত শাস্তি হতে পারে। কে সহায়তা করছেন? ধরো তুমি একজনকে দেশে ইলিগালি নিয়ে আসলে, তুমি নিয়ে আসলে, এখন ধরো তুমি একজন লয়ার, তুমি একটা ফোন পেলে যে বাংলাদেশ থেকে একজন তোমাকে বলছে যে স্যার আমি বাংলাদেশি, আমি বাংলাদেশে খুব রাজনৈতিক নির্যাতনের শিকার হচ্ছি, আমি বেলাতে এসে আমি অ্যাসাইলাম ক্রিয়েট করতে চাই। টেকনিক্যালি তাকে পরামর্শ দিলেও তো তুমি তাকে ফ্যাসিলিটেট করলে, তাই না? তুমি একজন আইনজীবী হিসেবে তো তুমি দণ্ডিত হতে পারো না। তো এটার এই অ্যাম্বিটটা অনেক বড়। তারা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করে, আমরা আর একটু ডিটেইলস যাচ্ছি। এই ফাঁকে আমরা দুইটা কল নিয়ে নিই, তারপর আমরা আরো কিছু আলাপ করব। এই মুহূর্তে আমরা জয়েন করছি আমাদের কলারদের সাথে। হ্যালো কলার, কে আছেন এই মুহূর্তে? জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটা করেন। আমার প্রশ্নটা হচ্ছে রাইট টু প্রাইভেট লাইফ রুটে 30 মান্থসের ভিসাটা দেওয়া হয়েছিল জি জুলাইতে। কোন জুলাই ভাই? কোন জুলাই? এই 2019 এর জুলাইতে। জি হ্যাঁ। আর এখন সেটা যখন এক্সটেনশন করতে হবে নেক্সট ইয়ারে জানুয়ারিতে, ওই একই রুল কি থাকবে কিনা, যেহেতু আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছি? না সরি, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপনি বলতে চাচ্ছেন প্রাইভেট রুটে, তার মানে কি উনি 20 বছর দেশে ছিলেন সেই গ্রাউন্ডে পেয়েছেন? না, উনি এখানে মানে এটা বাড়াইছে আর কি, এটা সেকেন্ড টাইম বাড়াইছে। প্রথমে একবার বাড়ানো হয়েছে, তারপর সেকেন্ড টাইম বাড়ানো হয়েছে 2019 এ। বুঝতে পারলাম, কিন্তু উনি কোন মানে ওনাকে কোন ক্যাটাগরিতে তাকে প্রাইভেট লাইফে ভিসাটা দেওয়া হয়েছে এটা বললে আমার জন্য উত্তরটা দেওয়া সহজ হতো। এটা হচ্ছে ইউ মিট, এটা লেখা আছে ইউ মিট দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য প্যারাগ্রাফ 27680 ব্র্যাকেট 1। না না, আপনি যদি আমাকে জিনিসটা বলেন তাহলে আমার বুঝতে হবে যে উনি আসলে কি কারণে, কি ওনার ফ্যাক্ট ছিল যে ওনাকে ভিসাটা দেওয়া হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো। ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে ওনার কেউ নেই, ওনার বয়স হয়ে গেছে 75, বাংলাদেশে ওনার কেউ নাই, তো উনি ওনার ছেলের সাথে থাকে আর কি এখানে। জি, তো ওনাকে যদি আপনাকে দিয়ে থাকে, তা আপনি কেন বলছেন ওনাকে প্রাইভেট লাইফে দিয়েছেন? ওনাকে তো ফ্যামিলি লাইফেও তো দিয়ে থাকতে পারে, উনি যদি ওনার ছেলের সাথে থাকে। ওটা কি ফ্যামিলি লাইফ? সরি, প্রাইভেট লাইফ না, আমি এটা মানে এখানে লেখা আছে গ্রান্ট টু লিভ টু রিমেইন প্রাইভেট লাইফ রুলস, সো 10 ইয়ার্স ওনাকে থাকতে হবে আন্ডার দিস রুলস, এরকম একটা। জি, এখন যেটা হবে দেখেন, এটা কিন্তু ইমিগ্রেশনের রুলের ভিতরেই আছে। সুতরাং যদি ইমিগ্রেশনের রুলের পরিবর্তন না হয় তবে কিন্তু এটা থাকবে, এবং এটা ইমিগ্রেশনের রুল পরিবর্তন হলো যারা অলরেডি 10 ইয়ার রুটে আছে তাদেরকে কিন্তু 10 ইয়ার রুট থেকে তারা সরাতে পারবে না, কারণ আমরা যেটা বলি লেজিটিমেট এক্সপেকটেশন, এটা একটা আপনাকে বলতে পারেন যে কমন ল রেমেডি বা একটা কমন ল প্রিন্সিপাল, যেটার কারণে তারা এটাকে, যারা অলরেডি এই সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছে তাদেরকে তারা এটা আর পরিবর্তন করতে পারবে না, আনলেস তাদের ব্যক্তিগত সিচুয়েশনে কোনো পরিবর্তন না হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সাথে কোনো রিলেশনশিপ নাই? কিন্তু আপনার মাথায় কেন আসছে যে এটার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক থাকবে ভাইয়া? ওইটা আমার মনে হয় আমরা যখন প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলাম তখন ওইটা ছিল আন্ডার ইউরোপিয়ান কনভেনশন বা এরকম একটা হিউম্যান রাইটস। এখানে কিন্তু ভাই আপনি কিন্তু ভুল, এটা কিন্তু অনেকেই ভুল মনে করছে। ইউরোপিয়ান কনভেনশনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়নের যে কোর্ট আছে, আমরা বলি কোর্ট অফ জাস্টিস অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এই কোর্টটা হচ্ছে কোথায় জানেন? এটা কোর্টটা হচ্ছে লুক্সেমবুর্গে। আর যেটা হিউম্যান রাইটসের কোর্ট সেটা হচ্ছে স্ট্রাসবুর্গে, এবং ব্রিটেন এখনও স্ট্রাসবুর্গে তাদের জুরিডিকশন আছে। এবং অনেক দেশ যারা ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নয়, যেমন ধরেন রাশিয়া, টার্কি তো ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নয়, কিন্তু টার্কি কিন্তু তারা তাদের উপরে কিন্তু জুরিডিকশন আছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের। তো দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আচ্ছা,
তাইলে এটা অ্যাজ ইউজুয়াল এটা কন্টিনিউ করবে, যেটা এটা কন্টিনিউ করবে, কারণ এটা ইমিগ্রেশনের রুলের ভিতরে এটাকে দেওয়া হয়েছে। যেটা হবে হয়তো ভবিষ্যতে, কারণ ব্রিটেনের একটা মহাপরিকল্পনা আছে যে তারা একসময় ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস থেকেও তারা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস থেকেও তারা বেরিয়ে আসতে চাইবে, বা এই যে হিউম্যান রাইটসের কথা আমরা বলি, ইউরোপিয়ান যে কনভেনশন অফ হিউম্যান রাইটস আছে, এটাও তারা হয়তো তারা অ্যাবলিশ করে দিতে চাইবে সোফার ব্রিটেন ইজ কনসার্ন। আপনি জানেন যে 1998 সালে টনি ব্লেয়ারের সময় এটাকে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছিল হিউম্যান রাইটস অ্যাক্ট দিয়ে। তারা মনে করে যে হিউম্যান রাইটস অ্যাক্টটাকে তারা বাতিল করে দেবে, দিয়ে একটা বিল অফ রাইটস করবে। এটা নিয়ে অনেক দিন ধরে তাদের কিন্তু কাজ চলছে। আমরা জানি না তারা আদৌ এটা করতে পারবে কিনা, কিন্তু যেভাবে হিউম্যান রাইটসকে তারা লিমিট করে দিয়েছে, স্পেশালি ইমিগ্রেশনের ব্যাপারে, তা আপনি দেখবেন আজকেও আমরা হয়তো এটা নিয়ে আলোচনা করব, তাতে অদূর ভবিষ্যতে এটা হয়তো জাস্ট থাকবে টেকনিক্যালি, কিন্তু যেহেতু ইমিগ্রেশনের রুলের ভিতরে ওই রুলটা ওই প্রভিশনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো ইমিগ্রেশনের রুল চেঞ্জ না হওয়া পর্যন্ত ওই প্রভিশনটা থাকবে। এবং আগে যেটা বললাম, যেহেতু ওনাকে 10 ইয়ারের রুটে তারা ফেলে দিয়েছে, তো তারা এখান থেকে ওনাকে বার করতে পারবে না। তার ল চেঞ্জ করলেও নতুন যারা আসবে তারা হয়তো সেটার মধ্যে পড়বে, উনি পড়বেন না। কারণ আগে বলেছি যে যেটা একটা সিভিল জাস্টিসের যে একটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস আছে, লেজিটিমেট এক্সপেকটেশন, এটা এই যে রুলটা ভায়োলেট করবে। বুঝতে পেরেছেন না? লেজিটিমেট এক্সপেকটেশন কি, যে আমাকে যখন আপনি এই ভিসাটা দেন, এবং তখন আপনি আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি 10 বছর থাকলে আমি পেতে পারবো, তো আমার একটা লেজিটিমেট এক্সপেকটেশন আছে, যদি আমি 10 বছর এভাবে থাকি তাহলে আপনি আমাকে অবশ্যই এই ভিসাটা দেবেন। বুঝতে পেরেছেন? জি। আর উনি 2013 সালে আসছে, উনি ইয়েতে ছিল আর কি, টুরিস্ট হিসেবে ছিল। ওনাদের কয়েক বছর সময় লাগছে ওনাকে ইয়ে করতে, এই ভিসাটা দিতে ওদের। তো 2016-তে দেওয়া হয়েছে। এখন 10 ইয়ার্স রুট কি 2016 থেকে শুরু হবে নাকি 2013? যখন থেকে উনি ভিসা পেয়েছেন, মানে 120 মাস ওনাকে এই ভিসা নিয়ে থাকতে হবে। 120 মাস হচ্ছে প্রায়, মানে উনি যেদিন এখানে আসছে সেদিন থেকে, যেদিন থেকে উনি ভিসাটা পেলেন। আচ্ছা, ওই যে প্রাইভেট লাইফ রুলের আন্ডারে যে ভিসাটা পাইছে, তাহলে 2016 থেকে উনি পাইছে। তো ওই 3 বছর তাহলে মিস হবে নাকি? প্রথম উনি 2026-এর দিকে উনি এলিজিবল হবেন। জি। আর ওনাকে 10 ইয়ার্স এর আন্ডারে যদি, মানে 10 ইয়ার্স লং রেসিডেন্সির আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে কিনা উনি, যেহেতু 2013 সালে উনি আসছে? 2013 থেকে 2016 পর্যন্ত তো ওনার ভিসা ছিল না। ছিল কি ওনার ভিসা? ওনার ভিসা ছিল টুরিস্ট ভিসা ছিল। আমরা তো অ্যাপ্লাই করছি 2013 সালে, কিন্তু 3 বছর লাগছে আর কি ওদের ইয়ে করতে, হোম অফিসের। এটা কি যদি আপনি দেখাতে পারেন যে 13 থেকে 16 পর্যন্ত ওনার ভিসা কন্টিনিউ করেছে, এমনকি উনি যদি ইন টাইম অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সে অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থেকে থাকে, তাহলে কিন্তু ওনার ভিসাটা 3C যে লিভ আছে আমরা 1971 অ্যাক্টের, সেটা অনুযায়ী ওনার ভিসাটা কন্টিনিউ করার কথা। সেটা যদি হয় তবে উনি কিন্তু 2023-এ উনি কিন্তু এলিজিবল হবেন 10 ইয়ার রুটে অ্যাপ্লিকেশন করতে। তো এটা আপনাকে চেক করে দেখতে হবে ওনার ডকুমেন্ট, যে উনি কখনো ওভারস্টার হয়েছিলেন কিনা। ওভারস্টার না হলে, ওভারস্টার না হলে উনি বাংলাদেশ থেকে এসেছিল টুরিস্ট ভিসা নিয়ে। 6 মাসের ভিসা ছিল। 6 মাস শেষ হওয়ার আগেই ওনার অ্যাপ্লাই করা হয়েছে এই প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ রুটে যাওয়ার জন্য। হোম অফিস প্রথমে রিফিউজ করছে, আর লোয়ার ট্রাইব্যুনাল কোর্টে গেছে। তারপরে এটা লোয়ার ট্রাইব্যুনাল কোর্ট ওকে করার পরে হোম অফিস আপিল করছে। আপার ট্রাইব্যুনাল কোর্টে গিয়ে এটা আবার হোম অফিসের আপিল খারিজ হয়ে গেছে। তারপরে তারা ভিসাটা দিয়েছে 3 বছর পরে গিয়ে। এইগুলা করতে করতে 3 বছর চলে গেছে। উনি কোনোদিন ওভারস্টে করে নাই। তো যেহেতু 2013 সালে উনি আসছে, তো আমরা চিন্তা করছি যে উনি 13 সাল থেকে তো কন্টিনিউয়েশন ওনার ভিসাটা। জি, সেই হিসেবে আপনার বক্তব্য যদি সঠিক হয়, তবে উনি 2023 সালে উনি 10 ইয়ার্স রুটে উনি অ্যাপ্লাই করতে পারবেন সেটেলমেন্টের জন্য। আচ্ছা, ওইটা কি 3CF না কি বলছেন একটা? ওটা তো শুনতে পারিনি আমি পরিষ্কার। সরি, কোন 3C লিভ? 3C তে যেটা আমরা বললাম 1971 যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের 3C তে বলে যে যদি আপনি ইন টাইম অ্যাপ্লিকেশন করেন ভিসা শেষ হয়ে যাওয়ার আগে, তাহলে আগের ভিসাটাই আপনার কন্টিনিউ করবে। আচ্ছা, আগের ভিসাটাও কন্টিনিউ করবে। কন্টিনিউ করতে করতে যেহেতু উনি আবার ভিসা পেয়েছেন, তো ওনার ওই গ্যাপটা, ওই 3 বছরের গ্যাপটা জুড়ে দেওয়া যাবে।
তো সবচেয়ে যেটা ভালো হবে, আপনি অ্যাপ্লিকেশন করার আগে হোম অফিস থেকে একটা সাবজেক্ট অ্যাক্সেস একটা অ্যাপ্লিকেশন করে ওনার সব ডকুমেন্ট নিয়ে দেখবেন হোম অফিসের রেকর্ডে ওনাকে কখনো ওভারস্টে দেখানো হয়েছে কিনা। না, ওইটা নিছি আমরা, ওইটা নিছি, ওনার পুরো ফাইলটা আমার কাছে আছে, ওইখানে কোনো ওভারস্টে নাই। ওরা মানে নিজেরা ভুল করছে আর কি, লাস্টে গিয়ে ওরা স্বীকার করছে যে ওরা ভুল করছে। ওনাকে প্রথমে 2013 সালেই দিয়ে দেওয়া দরকার ছিল তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ফল্ট ছিল, তো যার কারণে তারা রিফিউজ করছে, মানে উল্টাপাল্টা কতগুলো কারণ দেখাইছে, রিফিউজ করছে। সেটা মানে স্ট্যান্ডার্ড চিঠি আর কি দিছিল। এরপরে তারা আপিল করাটা উচিত ছিল না। সরি ভাই, আপনি একটা কথা বলেছেন যে ওনারা ভুল করেছে, এই ভুলটা ওনারা কখন স্বীকার করলো রাজা ভাই? স্বীকার করছে যেই দিন ইয়ে দেওয়া হয়েছে, মানে ফাইনালি আপার ট্রাইব্যুনাল কোর্টে যাওয়ার পরে, যখন আপার ট্রাইব্যুনাল কোর্ট মানে আপহেল করছে আমাদের কেসটা, তখন তারা স্বীকার করে এসে তখন বলছে যে না, আমাদের আসলে এটা দিয়ে দেওয়া দরকার ছিল প্রথমে। এটাকে আপনারা চ্যালেঞ্জ করেন না? আর না, আপার ট্রাইব্যুনাল কোর্ট পর্যন্ত তো আমরা গেছি, প্রথমে লোয়ার ট্রাইব্যুনাল কোর্টে আমরা জিতছি, জেতার পরে হোম অফিস আপিল করছে আপার ট্রাইব্যুনাল কোর্টে। আপার ট্রাইব্যুনাল কোর্টে আমরা যাওয়ার পরে আমরা ওইখানে আবার মানে আমাদেরটা হয়েছে আর কি, যে আপার ট্রাইব্যুনাল কোর্টে জাজ বলছেন আসলেই উনি এখানে থাকতে হবে, ওনার কেউ নাই এখানে, প্রাইভেট লাইফ ওনাকে দেওয়া দরকার। তো কোর্টের মধ্যে যখন ওরা রেপ্রেজেন্টেশন করতেছিল হোম অফিসের লয়ার, তখন মনে আছে আমার, উনি তখন ওইখানে স্বীকার করছে, জাজকে বলছে যে আসলে আমাদের এটা লোয়ার ট্রাইব্যুনাল কোর্টে যাওয়া উচিত ছিল না, কারণ ওনার রুটটা ক্লিন একদম, মানে ওনার হ্যাজ লেজিটিমেট রাইট টু বি হিয়ার। তখন ওনারা ওই আপার ট্রাইব্যুনাল কোর্টের জাজকেই ওরা মানে অনেক মাপটাপও চাইছে এখানে, বলছে না আমরা আসলে এগুলো করবো না, আজকে আমার এখানে থাকা উচিত ছিল না, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ফল্ট হয়েছে হোম অফিসের, সেটা স্বীকার করছে আর কি। তো এরপরে ওই 5-7 দিনের মধ্যে তখন তারা দিয়ে দিছে। জি, ভাইয়া। জি হ্যাঁ, সেই হিসেবে আপনি আশা করা যায় যে 10 বছর পরে উনি ইনশাআল্লাহ অ্যাপ্লাই করলে উনি হয়তো ভিসাটা মানে সেটেলমেন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন, ইউরোপে এবং ইউরোপের বাইরে থেকে, আমরা আশা করছি আমরা কলারদের সাথে কথা বলার সময় যে টপিকগুলো নিয়ে আলোচনা করি, অনেকে হয়তো সেম টপিক নিয়ে আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা হয়তো আমাদের আলোচনা থেকে আপনাদের প্রশ্নগুলোর জবাবও পেয়ে যান, এই আশা করছি। রাজা ভাই, আমাদের যেই আপডেটটা আপনি দিচ্ছিলেন সেটা আমরা একটু শেষ করতে চাই। আমাদের আরও গড়ে 2 আপডেট আছে। একটা আপডেট হচ্ছে যে এটা ইউরোপিয়ান ইউনিয়নদের নাগরিকদের ব্যাপারে। ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকের কারো যদি সন্তানের জন্ম হয় 1 জুলাই 2021 পরে, 1 জুলাই মানে এই মাসের ধরেন 1 তারিখের পরে যদি জন্ম হয়, এবং তার পিতা বা মাতা কেউ যদি এই তারিখের পরে যদি এদেশে পার্মানেন্ট রেসিডেন্সি পায়, রাইট, কিন্তু এমন কেউ যিনি 1 জুলাই 2021 আগেই যিনি রেসিডেন্স পেয়েছেন, পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু অ্যাপ্লাই করেননি বা করেছেন ডিসিশন হয়নি, তাদের সন্তানরা অটোমেটিক্যালি ব্রিটিশ হবে। যে বিষয়টা আমরা দেখি এখানে যারা না, এখন এটা আগে এটা একটুখানি বুঝতে হবে যেটাতে কি অ্যাডভান্টেজ হচ্ছে। নরমালি যদি কোনো ব্রিটিশ বাচ্চা সিটিজেন যারা এখানে আগে আছে, সেটেলমেন্ট যদি যারা এই দেশে আছে তাদের কথা বলছি, যে নরমালি যদি কোনো সন্তান এদেশে জন্মগ্রহণ করে এবং জন্মের সময় যদি সন্তানের পিতা বা মাতা কেউ যদি সেটেলমেন্ট থাকে, তা পার্মানেন্ট রেসিডেন্সি হোক, ইনডিফিনিট লিভ টু রিমেন থাকুক না কেন, এনি রুট, হ্যাঁ, সে কিন্তু এদেশে জন্মালে বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ, কারণ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে। যদি কেউ সেটেলমেন্টটা পায় বাচ্চার জন্মের পরে, সেক্ষেত্রে বাচ্চাকে অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ বাচ্চা আগে জন্মে এসে বাচ্চার জন্মের পরে বাবা মা কেউ সেটেলমেন্ট পেলেন, সেখানে বাচ্চাকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এখন এটাতে যে সুবিধা হচ্ছে এই যে বাচ্চাকে আর রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে না, বাচ্চা সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমরা একটু ক্লিয়ার করার জন্য এই ইয়েটা কি, প্রসেসটা কি ওনাদের জন্য 30 জুলাইয়ের আগে ছিল, 1 জুলাইয়ের আগে ছিল? না, ছিল না। 1 জুলাই আগে কি ছিল? এই সেম কন্ডিশনে তাদের জন্য কি ছিল? সেম কন্ডিশনে ছিল যে তখন তারা ব্রিটিশ তারা সেটেল হওয়ার পরে বাচ্চাকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হতো। এখন রেজিস্ট্রেশন হলে করতে হচ্ছে না, এখন রেজিস্ট্রেশন করতে সরাসরি বাচ্চা ব্রিটিশ। জি, তাহলে এই ক্ষেত্রে এখানে যারা জেনারেল ইমিগ্রেশন রুটে যারা আইলার পাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? তাদের ক্ষেত্রে আর এটা প্রযোজ্য নয়।
তাদের ক্ষেত্রে তারা আগে যেভাবে রেজিস্ট্রেশন করে তারপরে করতো সেটা এখনো এইভাবেই থাকবে। আচ্ছা, হ্যাঁ। এটা দেওয়ার একটাই প্রাণ কারণ হচ্ছে যে তারা যেটা মনে করেছে যে তুমি তো ইউ সিটিজেন আগেই, তারা তুমি জানো যে 5 বছর এদেশে থাকলে তুমি অ্যাপ্লাই করো বা না করো তুমি অটোমেটিক্যালি সেটেল হিসেবে ধরে নেওয়া হতো। জি, তো সেটারই আমার ধারণা একটা কন্টিনিউয়েশন। জি রাজীব ভাই, আমরা এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, আমরা একটু ডিটেলস কথা বলবো, বাট আমরা একটা ব্রেকে চলে যাচ্ছি। প্রিয় কলার দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম যে আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের আজকের আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব থেকে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন যেটা আপনাদের মনের মধ্যে আছে, আপনারা হয়তো সুযোগ পাচ্ছেন না আমাদেরকে স্টুডিওতে সরাসরি কল দিতে, আপনাদের সেই প্রশ্নগুলোর সমাধান আপনারা আমাদের আলোচনার মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আমরা রাজাবের কাছে আবারও যাবো। রাজাবের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাহলে এই অ্যাডভান্টেজটা আমাদের ইউরোপিয়ান ওনারা পাচ্ছেন, এটার তাৎপর্যটা অথবা এটা কেন তাৎপর্য হচ্ছে ওই যেটা আমরা জানি যে পুরাতন লতে তুমি এদেশে যদি আসো, তুমি টিটি রাইস এক্সারসাইজ করছো এবং তুমি এদেশে আছো, এর জন্য তোমার কোনো ডকুমেন্টের প্রয়োজন ছিল না, ঠিক আছে। তারপরে 5 বছর তুমি এদেশে আছো এবং 5 বছর পরেও তোমার ডকুমেন্টের প্রমাণ ছিল না, ধরে নেওয়া হতো 5 বছর টিটি রাইট এক্সারসাইজ করার পরে তুমি অটোমেটিক্যালি সেটেল। 6 বছর পরে তুমি সরাসরি কিন্তু ব্রিটিশ ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারতে। তো এই ধরনের প্রভিশন ছিল। আস্তে আস্তে সেটাকে যখন আমরা দেখলাম যে আমরা বেরিয়ে আসছি ইউ থেকে, একটা অর্ডারলি উইথড্রলের জন্য নানা ধরনের প্রভিশন করা হলো, বলা হলো যে না তোমাকে সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে হবে, নানা রকম ব্যাপার আছে। তো সেটারই বোধহয় একটা রেশ ধরে, কারণ তুমি যদি 2021-এর 1 জুলাইয়ের আগে তুমি যদি সেটেলমেন্টটা তুমি পেতে, তাহলে তো 1 জুলাইয়ের পরে তোমার সন্তান জন্ম নিলে অটোমেটিক্যালি ব্রিটিশ হতো, হ্যাঁ। কিন্তু তুমি হয়তো অ্যাপ্লাই করেছো, কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ডিসাইড হয়েছে 1 জুলাইয়ের পরে। তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারতে কিন্তু করোনি, কিন্তু তুমি কোয়ালিফাই করতে 30 জুন। তো এইটা তোমাকে একটা সুবিধা দিয়েছে, যেখানে আগে তুমি তোমার এটা করা লাগতো না, অটোমেটিক্যালি। আমরা এটা সামারি যেটা হচ্ছে হোয়াটএভার যে দুইটা গ্রাউন্ড বলেন সেই দুইটা গ্রাউন্ডে কারো সেটেলমেন্ট হওয়ার পরেই তার কোনো বেবি যদি 1 জুলাই 2021 এর পরে বর্ন করে এখানে, হি উইল বি অটোমেটিক্যালি এলিজিবল। যদি তিনি 30 জুনের ভিতরে অ্যাপ্লিকেশন করে থাকেন সেটেলমেন্টের জন্য, কিন্তু করেননি, কিন্তু করতে পারতেন। মানে ব্যাপারটা হচ্ছে যে হি ওয়াজ এলিজিবল বাট করা হয়নি, স্টিল তাকে এই চান্সটা দেওয়া হচ্ছে। 30 জুনের পরেও সে অ্যাপ্লাই করার পরে তারটা যদি ডান হয়ে যায়, স্টিল সে অ্যাডভান্টেজটা পাবে। আর জেনারেলি যার অলরেডি আছে সে তো অ্যাডভান্টেজটা পাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের বাচ্চাদেরকে বাচ্চা জন্ম হতে হবে কিন্তু 1 জুলাইয়ের পরে, আর যারা বাচ্চা যদি কোনো তারা কিন্তু ওই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। জি, ভেরি গুড। জি, আমরা একটা কল নিচ্ছি রাজা ভাই, আরেকটা আমরা কলটা নিয়ে তারপরে চলে আসি। সরি, আমাদের অনেকগুলো কলার অনেকক্ষণ ওয়েট করছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করতেছিলাম ভাই। ভাই রিয়েলি সরি, আপনি আমরা ফাইনালি আপনাকে ক্যাচ করতে পেরেছি, মানে আপনি আমাদের ক্যাচ করতে পেরেছেন। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমার ওয়াইফ 5 আগস্ট 2017 আসছিল। সরি ভাইয়া, আপনার কথাটা একটু ভেঙে যাচ্ছে, যদি 5 আগস্ট 2007 2017 জি। এখন রিনিউ হয়েছে এই বছরে মার্চের দিকে, বাট তারা ভিসা দিচ্ছে 2023-এর মার্চ পর্যন্ত, কিন্তু তার 5 বছর শেষ হয়ে যাবে 2022-এর অক্টোবরে। জি, যখনই তার 5 বছর পূর্ণ হবে তার 28 দিন আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটেলমেন্টের জন্য। আপনার ভিসা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে ইনডিফিনিট লিভ টু রিমেইন হওয়ার পরে কতদিন পরে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়? আপনি কি ব্রিটিশ? আমি ব্রিটিশ। হ্যাঁ, উনি তার পরের দিনই অ্যাপ্লাই করতে পারবেন। না, আমার ওয়াইফ কতদিন পরে করতে পারবে? আপনার ওয়াইফ ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরের দিনই উনি অ্যাপ্লাই করতে পারবেন, উনার 1 বছর ওয়েট করতে হবে না। ও আচ্ছা 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 আচ্ছা। অতএব আপনি টাকা সবকিছু গুছিয়ে রাখেন, আপনি টাকা পয়সা গুছিয়ে রাখেন যে দুটো অ্যাপ্লিকেশনই পরপর করা লাগবে। জি ভাই, টাকা গুছিয়ে রাখেন, পাশাপাশি আমাদের জন্য মিষ্টির ব্যবস্থা রাখেন এনটিভির জন্য।
কলার আপনাকে ধন্যবাদ। আমরা আবারও চলে আছি আমাদের আলোচনায়। হ্যাঁ, আরেকটা আলোচনা আছে যেটা নিয়ে বেশ খুব হইচই হয়েছে, কিন্তু আসলে হইচই হওয়ার তেমন কোনো কারণ ছিল না। তো একটা বাংলাদেশি একটা শিশু যা জন্ম এই দেশে, যে 11 বছরের দেশে ছিল, এবং তারপরও ব্রিটেন আমাদের কোর্ট বলে দিয়েছে যে তার বাংলাদেশে চলে যাওয়াটা রিজনেবল। এখানে কিন্তু আসলে অনেকগুলো কথা বলতে হয়। আমরা কিন্তু প্রায় সময় বলে আসছি যে 7 বছরের রুল নিয়ে যে নানা ধরনের কনফিউশন। একটা সময় আমরা দেখেছি যে 7 বছরের রুল নিয়ে আমরা প্রচুর অ্যাপ্লিকেশন হয়েছে একটা বাচ্চাদের 7 বছর থাকলে, এবং এটার এই কনফিউশনের জন্মটা কিন্তু ছিল বহুত আগের তৎকালীন ইমিগ্রেশন মিনিস্টারের। এটা কি আপনার কেও কেসটার পরে এখন? হ্যাঁ, সম্প্রতি কেস, সম্প্রতি একটা কেস, সম্প্রতি কেস। তাহলে এটা কি আমাদের রিসেন্ট যে সবচেয়ে আপডেটেড কেস? সবচেয়ে আপডেট কেস এটা তো কেও হচ্ছে ছোট কেস, কেও ছোট কেস, কেও তো হচ্ছে সুপ্রিম কোর্টের কেস। আচ্ছা, তাহলে স্টিল কেওটাই আমাদের জন্য, কেওটা আমাদের, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে জাজ সাহেবরা এটার অবজারভেশন যে 11 বছর থাকলেও তোমার এটা কোনো ডিফারেন্স মেক করে না। তুমি 7 বছর ছিলে, 11 বছর, কিন্তু এখানে কিন্তু বুঝতে হবে যে আমাদের যে 7 বছর বাচ্চাকে নিয়ে আসছে এই জন্য অটোমেটিক্যালি পাবো তা না। আমি যে কথা বারবার করে বলি, আমরা যদি জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টগুলো ফলো করি, তবে আমি দেখব কোর্টে গেলে কিন্তু মোটামুটি তুমি নিশ্চয় থাকতে পারো তোমার কেসগুলো ফেল করবে। কিন্তু তবুও যে কোনো একটা কারণে কেউ হওয়ার পরেও আমরা দেখেছি শত শত কেসে দিয়েছে। এবং আমার কি এমনই কেস আছে যেখানে হোম অফিস আমাদেরকে বলেছে যেটা কোনোভাবেই আমরা বিশ্বাস করি না, যেটা নট রিজনেবল। আমরা ফাইট করতে করতে কোর্ট অফ অ্যাপিলে গিয়েছি। কোর্ট অফ অ্যাপিল থেকে কেউ সিদ্ধান্ত হওয়ার 4 দিনের ভিতরে কোর্ট অফ অ্যাপিল রিফিউজ করে দিয়েছে। ওই কেসটা যখন আমরা আবার রিঅ্যাপ্লাই করলাম, একই হোম অফিস কিন্তু আবার বলছে কি, yes it is not reasonable তোমার চাইল্ডে চলে যাওয়াটা। জি, তার বাইরে হচ্ছে যে সামথিং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এটা হয়তো তাদের ভিতরে, কিন্তু তারা ঠিকই কিন্তু রক্ষা কবচ হাতে নিয়ে বসে আছে। যদি তারা কোনো কারণে কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ করে, তবে আদালতে গিয়ে তুমি কিন্তু কেউ দিয়ে তুমি ঠান্ডা হয়ে আসবে। জি, সরি, এই কেসটাতে কেন উনি রিজনেবল বলছে, ব্যাকগ্রাউন্ডটা কি রকম ছিল? না, ওই যে সেম থিং, মানে এই বাচ্চা এখানে জন্মেছে 11 বছর, যেটা আমার কাছে কেসটা দেখে পরিষ্কার নয় যে বাচ্চা যেহেতু জন্মেছে, কি ছিল এখানে বাংলাদেশি অবৈধ, দুজনই অবৈধ ছিল। আর একজন যদি এমন যদি হতো, যদি বাচ্চাকে তারা ব্রিটিশ হিসাবে রেজিস্ট্রেশন করতো, তাহলে হয়তো বা আউটকামটা ডিফারেন্ট হতো। এখনো পর্যন্ত আমরা যে কেসটা পাচ্ছি সেটা কিন্তু ব্রিটিশ বাচ্চার চলে যাওয়াটা তারা কিন্তু রিজনেবল মনে করছে না। যদিও আমি আশঙ্কা করছি আগামী যে কোনো সময় তারা ব্রিটিশ বাচ্চা চলে যাওয়াটাকেও তারা রিজনেবল মনে করবে। যেদিকে ইমিগ্রেশনের লটা ধাবিত হচ্ছে সেটা ওই দিকে হয়তো চলে যাবে। এর মধ্যে কয়েকবার কিন্তু পজিশন নিয়েছে আমার এক পরিচিত এক ল ফার্মের ভিয়েতনামিজ ক্লায়েন্টের বাচ্চা যারা ব্রিটিশ, তাদের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি কোর্ট কিন্তু বলে দিয়েছে ইট ইজ রিজনেবল। জানি না অ্যাপিল কোর্টে তারা কি ফলাফল পাবে। জি, আমরা একটা কল নিচ্ছি খুব কুইকলি। হ্যালো কলার, কে আছেন লাইনে? কলার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনার প্রশ্নটা একটু সংক্ষেপে করুন। জি, আমি 10 ইয়ার্স টুটে লিভ পাইছি। আমার একটা বাচ্চা ব্রিটিশ, ওর সুবাদে আমরা 5 জন নাকি, আমি আমার ওয়াইফ, আবার 2 বাচ্চা, 10 ইয়ার্স লিভ। জি, তো লাস্ট এপ্রিলে আমার 2.5 বছর হয়ে গেছে। তো আমি ওটার আবার আগে এক্সটেনশনের জন্য আমি অ্যাপ্লাই করছি, এক্সটেনশনের জন্য। জি, তো মেট 8 তারিখ ওরা আমাকে আগে ওই সলিউলে যেটা একটা অ্যাপার্টমেন্ট আগে ভিসা সাপোর্ট সেন্টারে, ওইখানে আমি যাওয়ার পরে ওরা আমার পাসপোর্ট রাখছে, তাকে আমার রিসিপ্ট দিছে এবং আমার ফিঙ্গারপ্রিন্ট নিছে, আমার সবার ফটোগ্রাফ নিছে মে 8 তারিখে। এখন হয়ে গেছে 2 মাস। এখন এরপরে কি মানে স্টেপ আছে কিনা নাকি? ভাই এখানে দুটো জিনিস আছে, চাইতে পারে না আমাকে আপনাকে দুটো জিনিস দিবে। জি জি ভাই, এখানে দুটো জিনিস আপনাকে মনে রাখতে, দুটো বা তিনটে জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে যে তাদের ওয়েটিং টাইম, তারা বলে যে আপনি ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে 6 মাস, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট থেকে 6 মাসের মধ্যে যদি তারা কোনো ডিসিশন না দেয়, তবে আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তাদেরকে তারা বিরক্ত করতে বারণ করে, বলে যে 6 মাস লাগতেই পারে।
এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যে যদি তারা আপনার কাছে আর কোনো ডকুমেন্ট চায় তবে তারা আপনাকে চিঠি দিয়ে 7 দিন বা 15 দিন সময় দেবে, দিয়ে বলবে আমাদেরকে এই এই ডকুমেন্ট দাও। তারা কি ডকুমেন্ট চাইতে পারে তাদের ব্যাপার। তৃতীয়ত, এই পর্যায়ে যখন তারা একটু হোল্ড করে আপনাকে, আমরা একটা ব্রেকে যাচ্ছি, বাট আমরা আলোচনাটা কন্টিনিউ করব। কলার আপনি লাইনে থাকুন। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি করে আবার দেখা হবে। আবার কন্টিনিউ করছি। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কলারদের কাছে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে কে আছেন কানেকশনে, আমরা একটু চেক করে নিচ্ছি। হ্যালো কলার, কলার শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্টুডিও পাতলাম নি। জি জি, আমরা শুনছি আপনাকে, আপনার প্রশ্নটা করুন। জি, আমার বাইরে আমরা ভিজিট আনতাম আসলাম। জি। তো তাইনের দেশে ব্যবসা আছে, তো তাইনের ব্যবসা হয়েছে কি, তাইনে ফাউন্ডের ব্যবসা করুন, তাইনে পয়সা সেফ রাখুন না। তো এখন আমরা যখন তাইনের ভিজিটের লাগিয়ে করতাম, অ্যাপ্লিকেশন করতাম চাইলাম, তো তাই কইরা জানতা চাইরা যে আমরা জানতাম চাইলাম আর কি তাইনের পক্ষ থেকে। আপা অন্য সবকিছু বাদ দেন, অন্য অনেক কিছু আপনারা দেখাতে পারবেন, টাকা পয়সা দেখাতে পারবেন, বিজনেস দেখাতে পারবেন, সব কিছু পারবেন। এখানে আপনারা আছেন তাও দেখাতে পারবেন। সবচেয়ে বড় ইস্যু হবে, এবং যে কারণে আমাদের বাংলাদেশ থেকে আসা ভিজিট ভিসাগুলি মানে নাকচ হয়ে যায়, রিফিউজ হয়ে যায়, তার বড় কারণ হচ্ছে এটা দেখানো যায় না যে যে লোকটা আসছে সে লোকটা ফিরে যাবে। জি। এটা উনি কেন ফিরে যাবে এটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি মনে করেন আপনার অ্যাপ্লিকেশন 80% সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি কারোর সাথে পরামর্শ করে, যারা আইন বোঝে তাদের সাথে পরামর্শ করে আপনি জানতে চান যে কি কারণে আমি দেখাতে পারি যে আমার ভাই ফিরে যাবে। কারণ বাংলাদেশের থেকে যারা আসে ভিজিটে, এদের 80-85 ভাগ লোক কিন্তু আর ফিরে যায় না। হ্যাঁ, অনেক লোকই এরকম আপনার দেশে লাখ টাকা কোটি টাকা সম্পত্তি দেখায় আসে, কিন্তু পরে এদেশে এসে আবার অ্যাসালাম ক্লেম করে বলে আমার তো দেশে কিছুই নাই। তো এগুলিতে তারা কিন্তু মোটামুটি ইউজ টু। জি, ফলে ওনাকে আপনি আমার কথাটা আগে ভালো করে শোনেন, তারপরে আপনি এটা করবেন। এটা ইম্পর্টেন্ট হচ্ছে ওনাকে এই বিশ্বাস দেওয়া, এই হোম অফিসকে, ইন্টিগ্রেশন অফিসারকে, যে উনি দেশে ফিরে যাবেন। যখন তার মতো আরও 10 জন লোক, আরও 20 জন লোক বাংলাদেশ থেকে এসে, কিংবা একই গ্রামের, একই উপজেলার, একই জেলার লোক ওই রকম বিজনেস দেখিয়ে এসে ফিরে যায়নি। তো ওনার কেসটা কেন ভিন্ন এটা আপনাকে দেখাতে হবে। আর অবশ্যই আপনাকে দেখাতে হবে দেশের সাথে ওনার কী কানেকশান আছে, কী টাই আছে, যেটাকে আমরা বলি ইনসেন্টিভ টু গো ব্যাক। দেশে তার কে আছে, কার জন্য উনি ফিরে যাবেন। তারপরে দেখাতে হবে ওনার সার্কামস্টান্সেস। শোনেন, আগে আপনি শোনেন, তারপরে আপনি আমাকে প্রশ্ন করেন। এবং দেশে ওনার কী ধরনের, ওনার বিষয় কি, উনি কী কাজ করেন, ওনার আত্মীয় স্বজন কে আছে, এবং উনি যে বিলাতে আসলে ওনার খায়েশ হলো, কেন খায়েশ হলো, উনি কোন কোন দেশ দেখেছেন। এবং যে লোকটা আশেপাশের কোনো দেশ দেখেনি, যে লোকটা কখনো তার নিজের শহর ছেড়ে ঢাকায় যায়নি, সে লোকটা হঠাৎ করে যে লন্ডনে আসবে, এটা তো তারা বিশ্বাস করতে চাইবে না। চাইবে কি? তো এই জন্য এই জিনিসগুলোর উপরে আপনারা বেশি ধ্যান দেবেন, যে একটা লোকটা কেন ফিরে যাবে। টাকা পয়সা তো আপনি দেখাতে পারবেন, আবার উনি যদি হঠাৎ করে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা দেখিয়ে দেয়, তো তারা জানতে চাইবে ওনার এই টাকাটা আসলো কোত্থেকে। উনি যদি বলেন উনি বড় ব্যবসায়ী, তো জানতে চাইবেন উনি ট্যাক্স দেন কিনা, ওনার বিজনেসের লাইসেন্স আছে কিনা, এইগুলো তারা দেখতে চাইবে। উনি যদি বলেন আমার অনেক বিশেষ সম্পত্তি আছে, তবে তারা জায়গায় টাকা দেখতে চাইবে, এবং কত পয়সা ওনার ক্যাশ থাকবে, এখান থেকে ওনাকে কে স্পন্সর করছে। তো এই সব জিনিসগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় যে জিনিসটা, যেটাতে আমি আগে বললাম 80% কেস ফেল করে, সেটা হচ্ছে যে দেখানো যায় না যে যিনি আসবেন উনি ফিরে যাবেন। তা উনি যে ফিরে যাবেন এটা আপনাদেরকে দেখাতে হবে। আর কিছু প্রশ্ন আছে আপা? জি, আমার প্রশ্নটা আমার সেম জায়গাতেই, যে আমরা একটু জানতে চাইতাম যে কত টাকাটা একটু দেখাইলে। এরকম কোনো নিয়ম নাই আপা, এরকম কোনো নিয়ম নাই যেটা আপনি 20 কোটি টাকা দেখালে ভিসা দিয়ে দেবে, এরকম কোনো নিয়ম নাই। এটা ম্যারেজ ভিসাতে যারা ওয়াইফ নিয়ে আসে ওদের থাকতে হয় ইনকাম 18,600, কিন্তু এটার জন্য এরকম কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে যে উনি যে এই দেশে আসবেন, এই খরচ, এই প্লেনের টিকিট কেনার মতো পয়সা ওনার আছে কিনা, এবং উনি যে এখানে এসে থাকবেন 1 মাস 2 মাস 3 মাস, এইটা চালানোর মতো খরচ ওনার আছে কিনা। এটা সম্ভব, পারফেক্টলি সম্ভব যে একটা লোক যে বেনিফিটে আছে সেও কিন্তু একজনকে স্পন্সর করতে পারে।
এটা কোনো প্রবলেম নাই, কিন্তু ওই সিচুয়েশনগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি দেখিয়ে দিলেন যে আমার ভাই খুব বড় বিজনেসম্যান, খুবই বড় বিজনেস করে, কিন্তু আপনার ভাই এসে বলছে আমি 6 মাস থাকবো, তো তারা কি বিশ্বাস করবে? এটা বড় বিজনেসম্যান কখনো কি বিজনেস ফেলে গিয়ে বাইরে গিয়ে থাকতে পারে 6 মাস? 6 মাস তার বিজনেসটা কে দেখবে? তো এখানেই কিন্তু আমরা বড় বড় কিন্তু আমরা ফা দেখি। উনি কেন আসবেন বিলাতে, ওনার আসার কারণটা কি, সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যেহেতু আপনি জানেন, হ্যাঁ, যেহেতু আপনি জানেন যে আমাদের দেশের এরকম বহুত লোক আম্মাকে দেখার জন্যে, দাদিকে দেখার জন্যে, নানাকে দেখার জন্য আসে, কিন্তু তারা ফিরে যায় না। যেহেতু আগেই আমরা এরকম উল্টাপাল্টা কাজ করে আমরা নিজেদের জাতির জন্যই কিন্তু আমরা পথটাকে বন্ধ করে দিয়েছি। আমরা একটু পরে একটা আপডেট দেব এই সংক্রান্ত বিষয়ে আর কি, আপনি শুনবেন। তো ওটা আমরা বললাম যে আপনি খুব ভালো করে থরলি আপনি দেখেন, আর আপনি জানবেন এই ভিসা কিন্তু রিফিউজ করে দিলে আর কোনো অ্যাপিল নাই, আপনাকে জুডিশিয়াল রিভিউ করতে হবে, যেটা খুবই খুবই ব্যয়বহুল। ওকে আপা, ধন্যবাদ। আমার বাসা একটু ছোট, 3 বেডরুমের বাসা। আমি যদি আমার এখানে আমি আর আমার হাজবেন্ডে অনেক আপা, আপনাকে আমি বারবার করে বলছি, আপা বারবার করে বলছি, এই সমস্ত গ্রাউন্ডে আপনার ভিসা নাকচ হওয়ার সম্ভাবনা খুবই কম। নাকচ হবে যে উনি দেশে ফিরে যাবেন কিনা, সেটাকে আপনারা আগে অ্যাড্রেস করেন। বাড়িঘর তো আপনি দেখাতে পারবেনই, বাড়িঘর নিয়ে তো কোনো প্রবলেম হবে না, ইনকাম আপনি দেখিয়ে দেবেন। আপনি তো এই দেশ থেকে টাকা পাঠায় ওনার ব্যাংকে, ওনার অ্যাকাউন্টে 20 লাখ টাকাও আপনি দেখিয়ে দেবেন, ওনার টাকা আছে 20 লাখ। ইস্যু হবে উনি ফিরে যাচ্ছেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। এবং কেন উনি আসবেন, এবং উনি আসবেন, মাকে দেখতে আসবেন, হঠাৎ করে উনি মাকে কেন দেখতে আসছেন, এসব জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল দিতে হবে। এগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, এবং দেশে ওনার কি অবস্থা আছে, উনি ব্যবসা করছেন, ব্যবসার কি কাগজপত্র আছে ওনার, এইগুলি হচ্ছে আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। তার পার্সোনাল সার্কামস্টান্স হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখুন, বাংলাদেশে আমরা দেখেছি একজন কলেজের প্রফেসর, এবং তাকে তার অল্প ইনকাম, কিন্তু তিনি ভিসা চাইলেই তিনি কিন্তু ভিসা বারে বারে পেয়েছেন, যেখানে অনেক ব্যবসায়ী ভিসা পায়নি। কারণ তারা দেখবে একটা কলেজের প্রফেসর, একটা সরকারি কলেজের প্রফেসর একটা সম্মানজনক পেশায় আছে, তিনি ওই সম্মানজনক পেশাটা ছেড়ে দিয়ে এদেশে বসে রেস্টুরেন্টে কাজ করবে না, এটা তারা কিন্তু বোঝে। দেখা যায় এই লোকটা কিন্তু ভিসা পায়। এই যে যখন আপনার গতবার আমরা দেখলাম এদেশে যখন আপনার ওয়ার্ল্ড কাপ খেলা হলো ক্রিকেট, তো বাংলাদেশে লক্ষ লক্ষ লোক টিকিট কেটে কিন্তু খেলা দেখতে পারেনি। অথচ আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, তারা কিন্তু পরিবার নিয়ে এদেশে খেলা দেখার কথা বলে তারা কিন্তু ভিসা পেয়েছিলেন। কারণ তারা জানে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদ ছেড়ে দিয়ে, যদিও টাকা তেমন কিন্তু বেশি না, যে কেউ এদেশে এসে তারা রেস্টুরেন্টে থালা বসে মাজবে না। ধন্যবাদ আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা রাজা ভাই, আমি এই আপডেটের ভিতরে একটা কথা বলতে চাচ্ছিলাম, যে এই যে নতুন বিলে কিন্তু একটা জিনিস তারা করেছে, সেটা হচ্ছে কি, সেক্রেটারি এই যে বিলটা, এই যে পার্লামেন্টে যে নতুন ইমিগ্রেশন বিলটা হচ্ছে, সেখানে তারা বলতে চাচ্ছে যে সেক্রেটারি অফ স্টেটের এই পাওয়ার থাকবে যদি তারা দেখে যে কোনো একটা নির্দিষ্ট দেশ থেকে মানুষ আসার পরে, ভিসা নিয়ে আসার পরে তারা এরকম অ্যাসাইলাম ক্লেম করছে বা এরকম জিনিস করছে, তবে সেই দেশ থেকে মারাত্মক প্রভিশন, ইচ্ছা করলে তিনি ভিসা, অন্য যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনকে তিনি ডিলে করতে পারেন বা তিনি সাসপেন্ড করে রাখতে পারেন। এবং এই কথা আমি কেন বলছি, ইদানিং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে ব্যাপক সংখ্যক স্টুডেন্ট আসছে, এবং আসার পরপরই তারা কিন্তু অ্যাসাইলামে চলে যাচ্ছে, যেহেতু তাদের ওয়ার্ক রাইট ছিল, তারা স্টুডেন্ট হিসাবে, এবং তাদের কিন্তু ওই রাইটটা রিটার্ন করে তারা ধুমসে কাজ করছে। তো এটাতে আমার আশঙ্কা হচ্ছে যে অদূর ভবিষ্যতে হয়তো বা বাংলাদেশে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের উপর একটা স্যাংশন পড়তে পারে। এবং এটা নিয়ে কিন্তু এটা একটা গ্রুপ স্যাংশন, কিন্তু এটা একটা আমরা বলি ড্রাকোনিয়ান রুল, কিন্তু এই পাওয়ার কিন্তু সেক্রেটারি অফ স্টেটকে দেওয়া হয়েছে। আমি এগ্রি রাজা ভাই আপনার সাথে, কিন্তু আমরা আশা করব হয়তো অফিস এই ধরনের কোন, এবং তুমি জানো যে আমরা আরেকটু চেক করবে, কিন্তু এটা বললাম যে জেনুইন স্টুডেন্ট, এবং যখন তোমার অধিকাংশ লোকই এই কাজটা করছে, তখন তো অবশ্যই তোমার এটা নিয়ে তারা সন্দেহ করবে। এবং তুমি জানো বাংলাদেশ এমনি কিন্তু ইমিগ্রেশন পারপাস একটা হাই রিস্ক কান্ট্রি। অনেকগুলো, যেমন আমরা যেটা বলি সিজনাল যে ভিসাটা, সেটা তো বাংলাদেশের লিস্টের মধ্যে নাই, যেটা আপনি বারবার বলছেন, ডিউ টু যে বাংলাদেশ থেকে যারা সিজনাল হাই রিস্ক কান্ট্রি ব্যাক করছে না। এই যে আমরা দেখেছি প্রায় 7,000-এর উপর ভিসা পেয়েছিল সেক্টর বেস ওয়ার্কার হিসাবে, 1 বছরের ভিসা বোধহয় 100-200 বোধহয় ফেরত যায়নি।
আমার একটা কোয়েরি রয়েছে ভাই, এটা কি যে শুধু বাংলাদেশ নাকি আমাদের মতো যারা যে ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, না আমাদের 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 ভিতরে না আমাদের ভিতরে আমরা দেখেছি যে আমাদের সাউথ এশিয়াতে বাংলাদেশের অবস্থা অনেক শোচনীয়, পাকিস্তানিও এরকম টু সাম এক্সটেন্ট। ভারত সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ ভারত থেকে আমাদের মতো এই ধরনের ভারত থেকে তো এমনি অ্যাসাইলামের অপশনটা মানে খুবই কম। একটু আমার মনে হয় যে যেখানে একটু অ্যাবিউজটা কম হয়, আর একটা হচ্ছে যে অন্য দেশগুলি আছে যেখানে আমরা দেখি যে তুলনামূলকভাবে কিন্তু কম আসে। আমাদের যেটা মূল প্রবলেম হচ্ছে, দেখো মানে আমি কেন বলতে চাচ্ছি, আমরা যদি সমস্ত ইমিগ্রেশন চেঞ্জ থেকে একটা কনটেক্সটে দেখি, রাইট, তাহলে আমরা কি দেখব? আমরা বাংলাদেশি যারা এই দেশে আসছেন, যারা বৈধভাবে আসছেন না, তারা কিভাবে আসছেন? তারা লরিতে চড়ে, এবং আমরা এই মুহূর্তে জানি যে ভূমধ্য সাগরের তীরে আমরা দেখতে পাচ্ছি যে শত শত বাঙালি কিন্তু ওয়েট করছে, তারা নৌকা ডুবি থেকে বেঁচে গেছে আল্লাহর রহমতে, তারা সেখানে আটকে পড়ে গেছে, তার মানে কিন্তু সড়ক পথে আসছে। এই বিল হয়ে গেলে এরা যদি বাংলাদেশ থেকে এদেশে আসে, তারা কিন্তু আর অ্যাসাইলাম পাচ্ছে না, অ্যাসাইলাম ক্লেম করতে পারছে না, রাইট, এটা একটা প্রবলেম। আবার যারা এই ইমিগ্রেশন যারা লিগালি এদেশে আসবে, আসার পরে যখন তারা দেখবে যে আমরা গত বছর 500 স্টুডেন্টকে, গত মাসে 500 স্টুডেন্টকে আসতে দিলাম, এদের ভিতরে 300 স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে অ্যাসাইলামের জন্য, রাইট, তখন কি হতে পারে? আমরা এই যেটা আমরা গ্রুপ পানিশমেন্ট, হ্যাঁ, যেটা কথা আমরা বলি, এটা হয়তো ইম্পোজ করতে পারে, স্যাংশন ইম্পোজ করতে পারে কয়েকটা দেশের মধ্যে, আমরা হয়তো এটার মধ্যে পড়ে যেতে পারি। এবং যদি তারা ভিসা সাসপেন্ড নাও করে, তারা কিন্তু ডিলে করে দিতে পারে, যে আমরা ফার্দার ইনকোয়ারি করব, আমি তোমার পুরো ব্যাকগ্রাউন্ড দেখবো। এবং সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে যেটা আমার ধারণা যেটা হবে, একটা স্টুডেন্টকে ভিসা দেওয়ার আগে স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড থরলি চেক করবে। অর্থাৎ কি চেক করবে? যে তুমি যদি এক্সেপশনালি ব্রিলিয়ান্ট না হও, তবে তুমি বিলাতে পড়তে আসবে কেন? তুমি যদি একেবারে খুবই সাধারণ মানের একটা স্টুডেন্ট হও, তাই না, তাহলে তো তুমি যদি একটা ছোটোখাটো স্কলার না হও, তুমি নিশ্চয়ই বিলাতে এসে, এখন তুমি যদি বাংলাদেশে GPA 5 পাওয়া স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট করা স্টুডেন্ট। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখন প্রেজেন্ট যে অবস্থা, প্রেজেন্ট অবস্থায় এখন আমরা আদারওয়ে যদি একে বলি যে হোম অফিস অথবা ইউকে গভর্নমেন্টের ইমপ্লাইড একটা কনসেন্ট কিন্তু আছে, যে সাপোজ বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রি থেকে যেখানে তারা বলছে যে IELTS লাইকে তারা এটাকে অপশন হিসেবে দিয়ে দিয়েছে ইনস্টিটিউটের উপরে, রাদার দ্যান অ্যাজ এ পার্ট অফ ইমিগ্রেশন, আপনার অ্যাপ্লিকেশনের পার্ট হিসাবে কম্পালসারি, যেটা আমরা আগে ছিল। তা এটাকে কি আমরা কি আদরে মনে করতে পারি না যে গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট কিন্তু ইমপ্লাইডলি একটা অপশন দিচ্ছে যে সাম স্টুডেন্টস যাদের এরকম IELTS নেয় অথবা অন্যভাবে তারা এখানে আসার একটা গেটওয়ে কিন্তু ইমপ্লাইডে, যেটা আমরা 2009-এ এরকম দেখেছি যে হাজার হাজার স্টুডেন্ট শুধু বাংলাদেশে অনেক জায়গা থেকে এসেছে। তো সেক্ষেত্রে আমরা কি মানে ডালাভাবে কি আমরা স্টুডেন্টদেরকে ব্লেম করবো নাকি? গভর্নমেন্ট, আমি বলবো না যে গভর্নমেন্ট এখানে মাস লোক আনার জন্য পাগল হয়ে গেছে, এটা কিন্তু নয়। অবশ্যই তারা চাচ্ছে যে এখানে লোকে আসুক, বিশ্ববিদ্যালয়ের লোকগুলো চলুক, তারা সেখানে দিক, এবং তারা পড়াশোনা করুক, করে তারা ওই যে এখন যেহেতু ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, তারা গ্রাজুয়েট রুটে যাক, তারা কন্ট্রিবিউট করুক, ট্যাক্স দিক, তাদেরকে ওই প্রপার ওয়েতে তারা করতে চাচ্ছে। কিন্তু যেহেতু এটা সুযোগটা নিয়ে মিসইউজটা হচ্ছে, মিসইউজ হলে তারা যেহেতু স্যাংশন নিয়ে তারা কিন্তু বসে আছে, তো এর ফলে কি হবে, অনেক জেনুইন লোক কিন্তু সাফার করবে। আমার মনে হয় তারা যেটা হয়তো করবে, তোমার ব্যাকগ্রাউন্ড চেক করলে তারা বুঝতে পারবে, তোমার যদি প্রোফাইলিং করে, এই প্রোফাইলিং এর কে এদেশে এসে অ্যাসাইলাম ক্লেম করতে পারে। রাজু ভাই, আমি আপনাকে একটু ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে এখন তারা যেটা আপনার স্ক্রুটিনি করে, তারা কিন্তু হোম অফিসের লোকজন মোস্ট কেসেস, মোস্ট অ্যাপ্লিকেশন তারা প্রি-কাস্ট ইন্টারভিউ যেটাকে বলে, ইট বিন কন্ডাক্টেড বাই হোম অফিস পিপল, অথবা বাংলাদেশ থেকে BFS থেকে যেখান থেকে তারা একটা প্রি-কাস্ট কিন্তু একটা ইন্টারভিউ নিচ্ছে, অনেক সময় হোম অফিসও নিচ্ছে, আবার ইউনিভার্সিটিও নিচ্ছে সরাসরি। ইজ নট সামথিং যে বাংলাদেশের কেউ একজন, অনেক এজেন্ট আছে অথবা কোনো একটা কনসালটেন্সি ফার্ম তারা নিচ্ছে। তো
তো এই জায়গাটা তো একটা প্রসেস আছে, এটা নিয়ে আপনি কোশ্চেন করছেন, আপনি কোশ্চেন যারা অলরেডি এখানে চলে আসছে তারা আসলে কি করছে? কিন্তু এরপর হবে কি, এই ধরনের কোনো পদক্ষেপ নিলে আমার ধারণা এদেশের প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যাক করবে, কারণ তারা কিন্তু হিউজ পয়সা লস করছে। এক্স্যাক্টলি, কারণ তুমি এখানে 20,000 15,000 পাউন্ডের একটা কথা বলে তুমি এদেশে আসছো, আর তুমি ইমিডিয়েটলি ড্রপ আউট করছো। রাইট, এবং তুমি হয়তো 3 বছরের কোর্সে তুমি আসলে 1 বছরের একটা পার্ট ফি দিয়ে 3 বছর, তাদের কিন্তু কাজটা নষ্ট হচ্ছে। রাইট। তো ফলে এই ধরনের পরিকল্পনা কিন্তু ইউনিভার্সিটি কিন্তু সাপোর্ট করবে, এবং যেটা হবে মানে ওই যে বললাম, যদি তখন কান্ট্রি যদি আমরা প্রোফাইলিংটা যদি হয়ে যায়, আমরা যদি এরকম অ্যাবিউসিভ কান্ট্রির প্রোফাইলের মধ্যে আমরা ঢুকে যাই, তখন দেখা যাবে ইভেন ইউনিভার্সিটিও কিন্তু ইন্টারেস্টেড হবে না বাংলাদেশ থেকে স্টুডেন্ট রিক্রুট করার জন্য, আনলেস তুমি একটা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে না আসো। রাজা ভাই, আপনার সাথে আমি একমত। আমরা আমাদের আজকে এই প্রোগ্রাম দেশ বিদেশ থেকে, ইভেন আমরা আশা করছি বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে দেখছেন আমাদের প্রোগ্রাম, প্রতিবারই দেখেন, আমাদেরকে লাইভে অনেক সময় কমেন্ট করেন, আমরা চেষ্টা করি কমেন্টের অ্যান্সার দিতে। তো আমাদের প্রোগ্রাম থেকে, এনটিভি থেকে আমাদের যেই সবসময় আমরা কমিউনিটির জন্য কাজ করছি, আমাদের দেশের জন্য কাজ করছি, আমাদের মেসেজ থাকবে আপনারা যারা জেনুইনলি বিলিভ করেন আপনারা হায়ার স্টাডি করতে পারবেন ইউকেতে এসে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাধুবাদ জানাচ্ছি। এবং ইউকেতে এসে যেহেতু একটা স্কিম আছে এখন, যে আপনি 1 বছর যদি একটা কোর্সে আসেন, সেই কোর্সটা শেষ করে আপনি গ্র্যাজুয়েট স্কিম, PSW যেটা আগে ছিল পোস্ট স্টাডি ওয়ার্ক, সেই ওয়ার্কের আন্ডারে আপনি 2 ইয়ার্স কিন্তু আপনি ফুল টাইম ওয়ার্ক করতে পারছেন। সুতরাং আপনারা কেউ একজন, আমাদের এখানে অনেক গার্ডিয়ান আছেন যাদের রিলেটিভরা বাংলাদেশ থেকে আসছেন, আমরা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই তাদেরকে প্রপার গাইডলাইন দিবেন, ইউকেতে এসে তারা কীভাবে যেন মেইন স্ট্রিম কাজ করতে পারে, কীভাবে প্রপারলি পড়াশোনা শেষ করতে পারে, সেই বিষয়টা আমরা আজকের প্রোগ্রাম থেকে রিকোয়েস্ট করব। আমরা চলে যাচ্ছি আবার আমাদের কলারদের কাছে। এই মুহূর্তে স্টুডিও থেকে আছেন লাইনে। হ্যালো হ্যালো, আমাদের কলারটা আমরা মিস করে ফেলছি, আমরা আবারও কানেক্ট হবো। রাজা ভাই, আমাদের যেই আরেকটা ইম্পর্টেন্ট কিন্তু আপডেট আমাদের দেওয়ার কথা, যেটা আমরা আগে আমরা কিন্তু কতদিন বলেছিলাম যে জামব্রানো কেস নিয়ে যে প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তুমি জানো যে জামব্রানোতে মানুষ যে রাইটটা পায় ডেরিভেটিভ রাইট, জামব্রানো প্রিন্সিপাল হচ্ছে বেসিক্যালি তুমি যদি কোনো ইউ নাগরিকের কেয়ারার হও, তো সেক্ষেত্রে যদি এমন একটা পরিস্থিতি হয় যে তুমি কিন্তু ইউরোপিয়ান নাগরিক নও, হ্যাঁ, কিন্তু এমন একটা পরিস্থিতিতে তুমি আছো যে তোমাকে যদি চলে যেতে বলা হয়, তবে যাকে তুমি কেয়ার করছো সেই কেয়ারিকেও তোমার সাথে চলে যেতে হবে। এবং অরিজিনাল যে প্রিন্সিপাল যখন এটা ডেভেলপ করেছিল, তখন কিন্তু এটা বাচ্চাদের কথাই বলা হয় নাই, বয়স্ক লোকেরও তুমি যদি কেয়ারার হও সেটাও কিন্তু তোমাকে এজ লিমিট করা হয়নি, এটা করা হয়নি। পরবর্তীকালে আমরা দেখলাম গত বছর বা তার আগের বছর প্যাটেল নামে একটা কেসে এদেশের উচ্চতর আদালত তারা বলে দিলেন যে না, যদি তুমি বয়স্ক কারো তুমি কেয়ারার হও, কিন্তু এখানে যদি তোমার সোশ্যাল সার্ভিস বা অন্যান্য এজেন্সি তাকে কেয়ার করতে পারে, সেক্ষেত্রে তার তো যাওয়ার দরকার নাই। অতএব তোমার একটা রিয়েল রিস্ক থাকতে হবে যে তাকে কেয়ারিকে চলে যেতে হবে। সেক্ষেত্রে তখন আমরা দেখলাম এটা মোটামুটি এটা অনেকটা বাচ্চাদের ক্ষেত্রেই এটা সীমাবদ্ধ হয়ে গেল। এখন যে ডেরিভেটিভ রাইট যেটা ছিল, যেটাকে আমরা প্রথমত দেখলাম যে তারা এই জামব্রানো কনসেশনটা আসার পর, এটা কিন্তু ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের একটা রুলিং ছিল। সেটার কারণে আমরা দেখলাম যে ইউ রেগুলেশন যেটা দেশে প্রযোজ্য, যেটা দেশে পাশ করা 2006-এর রেগুলেশনে তারা এটাকে কি করলো, ওই 15A-তে একটা নতুন ধারা সন্নিবেশিত করলো। পরবর্তীকালে রেগুলেশন যখন আপডেট করা হলো 2016 রেগুলেশনে, তারা প্যারাগ্রাফ রেগুলেশন 16-তে তারা এটাকে ইনকর্পোরেট করলো। এখন ব্যাপার ছিল দুটো, জামব্রানো কনসেশনে যারা ভিসা পেতেন ডেরিভেটিভ রাইট, তারা কিন্তু 5 বছরের ভিসা পেতেন, এটা কখনো সেটেলমেন্টে যেত না। অর্থাৎ বাচ্চা যদি বড় হয়ে যেত, তখন তো বাচ্চার তো আর চলে যাওয়ার প্রশ্ন ওঠে না, অতএব তোমারও ভিসা খতম হয়ে যাবে। বা তুমি যার জন্য কেয়ার করছো, সেই যে কেয়ারি যদি ধরো তুমি তোমার দাদির জন্য কেয়ার করছো, তোমার দাদি কিন্তু মারা গেলেন, ব্যাস তোমার ভিসা শেষ। তো এই ধরনের পরিস্থিতি। আর সেকেন্ডলি, তুমি কখনো বেনিফিট ক্লেম করতে পারতো না, যেটা অন্য নাগরিকরা পারে। এই রুটে যারা যাবে তারা বেনিফিট ক্লেম করতে পারবে না, এটা ছিল প্রভিশন। এরপরে কি হলো, যখন আমরা এই ইউ অ্যাপেন্ডিক্স আসলো এবং তাদের যে পলিসিতে তারা বললো কি ডেরিভেটিভ রাইটে যারা আসে, এই
ডেলিভারি রাইটে কিন্তু কারা কারা আছে, সুরিন্দর সিং প্রিন্সিপালে এবং জম্বরন প্রিন্সিপালে যারা আছেন বা চেন, এরাও কিন্তু সেটেলমেন্টে যেতে পারবে, এটা বলা হলো তাদের প্রিন্সিপালে। কিন্তু আমরা আমাদের হাতে হয়তো অত বেশি সময় আমরা, আমি একটা লাইনটা বলে দিচ্ছি, আমরা একটু ব্রিফলি। এর ফলে কি হলো, এর ফলে কি হচ্ছে যে যখন আমরা অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে গেল তখন দেখা গেল হোম অফিস প্রচুর অ্যাপ্লিকেশন রিফিউজ করছে, বলে তুমি হিউম্যান রাইটস অ্যাপ্লাই করে আসো। কিন্তু সম্প্রতিকালের একটা কেসে তারা কিন্তু বলে দিয়েছে যে না, এই কেসটা হচ্ছে, কেসের নামটা আমি তোমাকে দিয়ে দেই, একটা সেকেন্ড। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন, আমরা এক ফাঁকে কেসের নামটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে কেউ একজন যদি সার্চ করতে চায় সার্চ করতে পারবে। জি জি, আমরা এক ফাঁকে তাহলে রেজাবে কলটা নিয়ে নেই। হ্যালো, কলার নিয়ে নাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সংক্ষেপে একটু বলতে হবে, আমাদের সময় শেষের দিকে। আমরা জি, সংক্ষেপে আমি ওই বাসাবাড়ি উইল করার ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে উইল করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এই ব্যাপারে প্লিজ। কি বিষয় ভাইয়া? উইলের ব্যাপারে। ও, উইলের ব্যাপারে, ইসলামিক উইল অর জেনারেল উইল? ইসলামিক উইল প্লিজ। ভাই, ইসলামিক উইল তো আর এদেশে প্রযোজ্য না ভাইয়া। আচ্ছা, তো ইসলামিক উইল না হলে নরমাল উইল করলে কি লাভ, বা না করলে কি ক্ষতি হতে পারে? আপনি যদি উইল করলে যেটা হবে যে আপনি যাদেরকে চাইবেন, ধরেন ফর এক্সাম্পল কি হয় এদেশে, যদি আপনি কোনো উইল করেন তবে যাদেরকে আপনি চাইবেন এটা থেকে বেনিফিট পাবে তারা কিন্তু পাবে। নর্মালি কি হয়, আপনি মারা গেলে আপনার স্ত্রী আপনার সম্পত্তির অধিকারী হন, এবং একই রকমভাবে স্ত্রী মারা গেলে স্বামী তার সম্পত্তির অধিকারী হন। আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে যেতে চান তাহলে আপনি উইল করতে পারেন। আপনি যদি মনে করেন যে কোনো প্রতিষ্ঠানকে দেবেন সেটাও আপনি উইল করতে পারেন। উইলে কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ আছে। আমরা এই কেসের নামটা বলে দিই, এই কেসটা হচ্ছে তোমার আর উইদিন ব্র্যাকেট আকিনসানিয়া কেস। জি, ঠিক আছে। জি, আচ্ছা, আমরা এখন এই কেসের সামারিটা কি, এক মিনিট আমরা সামারিটা হচ্ছে এই যে এখন তারা যেটা বলেছে যে না, তুমি অবশ্যই স্টিল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, পলিসি অনুযায়ী তুমি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ তোমার এমন না যে তোমাকে ওইটা এক্সস্ট করে, হিউম্যান রাইটস এক্সস্ট করে আসতে হবে। এটা নিয়ে যেটা ছড়িয়ে গেছে বাজারে যে সবাই যারাই মনে করছে আমার বাচ্চা ব্রিটিশ, আমি বোধহয় অ্যাপ্লাই করতে পারি। এমনকি যাদের এমনকি তোমার মা হয়তো ব্রিটিশ, মানে বাচ্চার চলে যাওয়া লাগছে না, তারাও কিন্তু মনে করছে এই অ্যাপ্লিকেশনটা করে দিই, কারণ অ্যাপ্লিকেশন তো ফ্রি, আর এটা সাথে সাথে 5 বছর ওয়েট করতে হচ্ছে না, এখনই সরাসরি সেটেলমেন্ট পেয়ে যাচ্ছে। এটা কিন্তু ভুল। তাহলে সেটেলমেন্টের বিষয়টা তাহলে এখানে কিভাবে আসছে? 5 বছর সেটেলমেন্টের জন্য তাদেরকে তো এখনো যেতে হবে। হ্যাঁ, 5 বছর পরে তো সেটেলমেন্ট পাচ্ছে। তুমি যদি ওই রুটে গেলে তো 10 বছর। জি, 10 বছর পরে আপনি টাইমটা স্কুইজ করে, টাইমটা তুমি স্কুইজ হয়ে যাচ্ছে। রাজা ভাই, আমরা আশা করছি আমরা আগামী প্রোগ্রামে এটা নিয়ে কিন্তু এটা কিন্তু আমরা বেশি অ্যাপিল করার কথা বলতে পারছি না। সরি যে আমাদের টাইম আমাদের শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম অলওয়েজ দেখছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লং টাইম থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। পাশাপাশি এনটিভির ইউরোপের কলাকুশলী যারা সবসময় আমাদেরকে এই সুন্দর প্রোগ্রাম সুন্দরভাবে রান করার জন্য হেল্প করেন, সাপোর্ট করেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আগামীকাল